প্রতিকূর এইটা বুঝুক যে আমরা প্রতিকূরের বিরুদ্ধে যেরকম লড়াই করব, ওকেও আমাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। সেটাও পারবে তো? দ্য লেভেল অফ ডেমোক্রেসি ইন সিপিআইএম ইজ আনপ্যারালাল ইন এনি ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি। এইটুকু আমি বলতে পারি। যে মুহূর্তে তুমি সিপিএম ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে গেছো, তোমার প্রশ্নের কোনো মানে নেই। তোমার প্রশ্নকে আমরা তো উত্তর দিতে বাধ্য নই। তুমি এখন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে প্রশ্ন করো। তুমি ছিল না দেখেই তো ওকে ওখানে ইনপুট করা, যে তুমি সংগঠন তৈরি করো। ইনপুট করলো সিপিএমের সংগঠন বাড়াবে বলে, আর ও সিপিএম ভেঙে তৃণমূলে চলে যাচ্ছে তৃণমূলের সংগঠন শক্তিশালী করবে বলে। তা গাদ্দারিটা কে করলো? সেলিম গব্বর সিং ও বলছে, আর আমিও তো ওকে বলছি যে ও কি তাহলে শাহরুখ খান? মোহাম্মদ সেলিম গব্বর সিং, আর তুমি হচ্ছে মানে দিল মে হ্যায় নাফরাতে ফির ভি লোগো মে হ্যায় চাহাতে করতে করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ফ্ল্যাগ নিয়ে নিলে। দাদা, যে বামেদের নিয়ে বারংবার খবরে আমরা দেখতে পাই শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই বামেরা একেবারে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। খবরের শিরোনামে একটাই নাম দেখা যাচ্ছে, বাম তরুণ নেতা প্রতিকুর রহমান। যে প্রতিকুর রহমানকে আমরা ছাত্র মানে ছাত্রাবস্থা থেকে শুরু করে এসএফআই করতে দেখেছি, ছাত্র আন্দোলন করতে দেখেছি, সেই প্রতিকুর রহমান আজকে একেবারে তৃণমূলের ঝান্ডা নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? এটা তো দেখার কিছু নেই। এটা ও গাদ্দারি করেছে, অপরাধ করেছে, লোভে পড়েছে, ব্যবহৃত হয়েছে, এবং সামগ্রিকভাবে ওকে চেনা সিপিএম না থাকলে তো সম্ভব ছিল না। হু ইজ প্রতিকুর? কে? কোথায় একটা ডায়মন্ড হারবার সেখানকার গ্রামের একটা ছেলে কি করে চিনলো লোকে? সিপিএম চেনালো বলে তো চিনলো। তো সেই সিপিএম যে ওকে চেনালো তার সাথে গাদ্দারি করলো। সুতরাং এতে কোনো সহানুভূতি আমার নেই। আমি বলছি যে তুমি এখন শত্রু শিবিরে গেছো, তোমার সাথে আমার রাস্তায় দেখা হবে, তোমার সাথে আমার লড়াই হবে, নয় তুমি জিতবে নয় আমি জিতবো। দাদা, প্রতিকুর রহমানের কাছ থেকে কি এটা এক্সপেক্টেড ছিল, যে প্রতিকুর রহমান বারংবার বলেছে মেরুদণ্ড বিক্রি নেই? এটা এক্সপেক্টেড নন এক্সপেক্টেডের বিষয় নয়। মানুষেরই তো পদস্খলন হয়, মানুষই তো লোভে পড়ে, মানুষই তো ব্যবহৃত হয়। সুতরাং ও হয়েছে, ও সাজানো ফুলের বাগানে ছিল, ফুলের গন্ধ ওর পোষালো না, ওকে এখন পচা ডোবায় পাঁকে নামতে হলো। ওর ইচ্ছে হলো পাঁকে নামবে, তো ও নেমেছে পাঁকে। এটা ওর ব্যাপার, ও কেন পাঁকে নেমেছে, ওর কেন ফুলের গন্ধ পছন্দ হলো না, এটা ও উত্তর দেবে। আমরা তো ওকে যেতে বলিনি। ও গেছে, ভালো থেকে খারাপে গেছে, পুরো হোশ ও হাওয়াজে গেছে। এখন ওরই উত্তর দিতে হবে কেন গেছে। দাদা, এই যে আপনি বলছেন ফুল থেকে পাকে গেছে, প্রতিকুর রহমান একটি অভিযোগ বারংবার তুলেছেন, চিঠি থেকে শুরু করে বিভিন্ন ইন্টারভিউতেও আমরা দেখেছি যে বামপন্থী যে দল, সেই দলের ভেতরে নাকি প্রশ্ন করা যায় না। আপনিও তো বহু বছর ধরে বাম সরকার দেখেছেন, বামেদের সাথে যুক্ত আপনি নিজে। বামেদের দলের ভেতরে কি প্রশ্ন করা যায় না? আমাদের দলে যে লেভেল অফ গণতন্ত্র রয়েছে, দ্য লেভেল অফ ডেমোক্রেসি ইন সিপিআইএম ইজ আনপ্যারালাল ইন এনি ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি। এইটুকু আমি বলতে পারি। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে এইরকম আভ্যন্তরীণ গণতন্ত্র নেই। এই যে ধরুন আমি পার্টি সদস্য আমরা চিরকালীন হই না, যে একবার হয়ে গেলাম মানে আমরা থেকে গেলাম পার্টি সদস্য, তা নয়। প্রত্যেক বছর আমাদের এই পার্টি সদস্যর পুনর্নবীকরণ করতে হয়, রিনিউয়াল করতে হয়। এবং যখন আমরা এই পার্টি সদস্য রিনিউয়াল করি, আমি সপ্তর্ষিদেব শুধু হাত তুলে বলি না যে আমার রিনিউয়াল হোক। আমাকেও বলতে হয় যে আমি রিনিউয়াল করতে ইচ্ছুক, এবং আমি যাদের সাথে কাজ করি, যে স্তরে কাজ করি, তাদেরও বলতে হয় হ্যাঁ সপ্তর্ষির রিনিউয়াল হোক। তাহলে ইট ইজ আ টু ওয়ে প্রসেস, বোথ ওয়ে প্রসেস। তবে গিয়ে রিনিউয়ালটা হয়। আমি চাইলাম নট এনাফ।
আমি চাইলাম, তার সঙ্গে আমার সঙ্গে যারা কাজ করে, যে কমরেডরা চাইলো, তারাও চাইলো, তবে গিয়ে আমি আবার 1 বছরের জন্য পার্টি সদস্য পদ পাবো। এর থেকে বেশি গণতান্ত্রিক কাঠামো কোথায় থাকে, কোথায় আছে? সুতরাং এই পার্টিতে যদি গণতন্ত্র ও খুঁজে না পায়, তো তৃণমূলে কি গণতন্ত্র পাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা। কি বলছে, এই কথাগুলোর মানে কি? এগুলো ভেরি লুজ টক, একটা বাজে বস্তা পচা গল্প আইপ্যাকের দ্বারা তৈরি করা, সেটা বাজারে নামাচ্ছে, এবং সেটাও খুব ভালো করে বাজারে নামাতে পারছে না। দাদা, এই যে বারংবার যে অভিযোগটা উঠছে আইপ্যাকের দ্বারা তৈরি করা, আইপ্যাকের সাজানো স্ক্রিপ্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এই অভিযোগ ভরে গেছে, কিন্তু প্রতিকুর রহমান তো বারংবার বলছেন যে বিজেপি বিরোধী লড়াই একমাত্র তৃণমূল করতে পারে, তাই তিনি গেছেন। মোহাম্মদ সেলিম বিজেপি বিরোধী লড়াই করতে পারছে না, বিজেপিতে সুযোগ করে দিচ্ছে, তাই হুমায়ুন কবিরের সাথে বৈঠক করছে। আরে বিজেপি তো হুমায়ুন কবিরকে তৃণমূলের পরে নিয়েছিল দলে, আবার বিজেপির পরে তৃণমূলও নিয়েছিল হুমায়ুন কবিরকে। তাহলে সেই হুমায়ুন কবির যে ভলিবলও একবার বিজেপি একবার তৃণমূলে ছিল, সেই হুমায়ুন কবিরকে নিয়ে ওর এত দুশ্চিন্তা, এটা তো কোনো মানে নেই। মোহাম্মদ সেলিম তার সাথে কথা বলতে গেছে, কেন গেছে, কী বৃত্তান্ত, সেটা মোহাম্মদ সেলিম বলতে পারে। সেটা নিয়ে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তুমি যতক্ষণ সিপিএমে আছো তার ভেতরে করবার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু যে মুহূর্তে তুমি সিপিএম ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে গেছো, তোমার প্রশ্নের কোনো মানে নেই। তোমার প্রশ্নকে আমরা তো উত্তর দিতে বাধ্য নই। তুমি এখন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে প্রশ্ন করো। দলে থেকে প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তর পাননি। কি প্রশ্ন করেছিলেন? তাকে নাকি সাইডলাইন করা হতো। কিভাবে বলতে হবে তো। 34 বছর বয়সে পার্টির রাজ্য কমিটির সদস্য হয়েছে। 34 বছর বয়সে একবার বিধানসভায়, একবার লোকসভায় দাঁড়িয়েছে। লোকসভাতে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই দাঁড়ানোর সুবাদে সারা পশ্চিমবাংলার মানুষ ওকে চিনেছে। ভোট কি পেয়েছে না পেয়েছে পরের কথা, কিন্তু যেহেতু উল্টো দিকে ক্যান্ডিডেটটার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সারা মিডিয়ার ফোকাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে সেটাও মিডিয়া হাইলাইট করেছে। সুতরাং সেই লড়াইয়ের সুবাদে সারা পশ্চিমবাংলার মানুষ চিনল। সেই প্ল্যাটফর্ম তোমাকে প্রতীকটা কে দিল? সিপিএমই তো দিল। কাস্তে হাতুড়ি তারা ছিল বলে তোমাকে চিনেছে, নির্দলে দাঁড়িয়েছিলে তুমি। তাহলে যখন সারা পশ্চিমবাংলার মানুষ তোমাকে চিনল সিপিআইএমের জন্য, তাহলে সিপিআইএমে তোমাকে সাইডলাইন করা হচ্ছে, এটা বলা হয়? আমি বলছি শুনুন, আমাদের পার্টিতে সকলের কাজ করার সুযোগ আছে। আমরা বিভিন্ন স্তরে কাজ করি। এ ধরুন আমি প্রতিযোগিতার থেকে 1-2 বছর বড়, আমি এখনও রাজ্য কমিটির সদস্য নই। আমাদের পার্টির নানান নিয়মকানুন আছে, গ্রামার আছে, তা আমরা নই। ও রাজ্য কমিটির সদস্য হয়েছে, তা তার জন্য কি আমি কাঁদবো? আমি বলবো আমি হলাম না, ও কেন হলো? আমি যেখানে আছি সেখানে আমার যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে, এবং ওরাও যেখানে আছে সেখানেও ওদের যথেষ্ট কাজ করার সুযোগ ছিল। সারা পশ্চিমবাংলায় আমাদের পার্টির উপরে চূড়ান্ত আক্রমণ চলছে। সারা পশ্চিমবাংলায় মানুষ বিকল্প হিসেবে বামপন্থীদের খুঁজে নিতে চাইছেন। দুটো রাজনৈতিক দল মেরুকরণ করছে ধর্মের ভিত্তিতে। তার মধ্যে মানুষের কাছে পৌঁছানো, আসল নীতির ভিত্তিতে নির্বাচনের কথা বলা, যাদের কোনো ভারতের গণতন্ত্রে, যাদের কোনো পশ্চিমবাংলার গণতন্ত্রে, যাদের কোনো ভয়েস নেই, আওয়াজ নেই, যাদের কথা রাজনৈতিকভাবে তৃণমূলও বলে না, বিজেপিও বলে না, তাদের কথা বলবার গুরুদায়িত্ব আমরা পালন করছি। আর আমাদের কাজ করবার সুযোগ নেই, আমাদের সাইডলাইন করা হচ্ছে। এই কথার কোনো মানে নেই। দাদা, যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কথা বললেন, যেখান থেকে প্রতিকুর রহমানের উত্থান একেবারে মিডিয়ার থেকে শুরু করে, সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাকি একেবারে 1 মাস আগে প্রতিকুর রহমানকে বলা হয়েছিল তুমি ভোটে দাঁড়াবে, এবং সেই 1 মাস পর যে নির্বাচন, সেখানে নাকি জিতবে না এটা জানা কথা ছিল, এটা নাকি পার্টিও জানতো, কিন্তু সেটা তিনি দল করতেন বলে তখন বলেছিলেন ভোট চুরি হয়েছে। এখন তিনি বলছেন যে 1 মাস আগে ওরমভাবে তো ভোট হয় না, ভোটে জেতা যায় না, সংগঠনই ছিল না আমাদের। তো সংগঠন ছিল না দেখেই তো ওকে ওখানে ইনপুট করা, যে তুমি সংগঠন তৈরি করো। ইনপুট করলো সিপিএমের সংগঠন বাড়াবে বলে,
আর ও সিপিএম ভেঙে তৃণমূলে চলে যাচ্ছে তৃণমূলের সংগঠন শক্তিশালী করবে বলে। তা গাদ্দারিটা কে করলো? আমি বলছি, এ তো 6 মাস আগে কোনো রাজনৈতিক দল তো তার নির্বাচনের প্রার্থী ঘোষণা করে না। এই যে বিধানসভা হবে, তৃণমূল কি তার প্রার্থী ঘোষণা করেছে কে কোন সিটে দাঁড়াবে? সিপিএমও করেনি, তৃণমূলও করেনি, বিজেপিও করেনি, কংগ্রেসও করেনি। তো 1-1.5 মাস আগেই তো ঘোষণা হয়। তো তাতে নতুন কি আছে? 6 মাস ধরে কি বলে রাখতে হবে তুমি ওখানে দাঁড়াবে? এটা কি কোনো নির্বাচনে হয়েছে? সারা পশ্চিমবাংলার এত নির্বাচন হয়েছে, কোন রাজনৈতিক দল 8 মাস আগে প্রার্থী ঘোষণা করে? নির্বাচন ঘোষণা হওয়ার পরেই তো প্রার্থী ঘোষণা হয়, এটাই তো নিয়ম। তো এতে কি অপরাধ রয়েছে আমি তো বুঝতে পারছি না। মোহাম্মদ সেলিম নাকি গব্বর সিং? মোহাম্মদ সেলিম গব্বর সিং ও বলছে, আর আমিও তো ওকে বলছি যে ও কি তাহলে শাহরুখ খান? মোহাম্মদ সেলিম গব্বর সিং, আর তুমি হচ্ছে মানে দিল মে হ্যায় নাফরাতে ফির ভি লোগো মে হ্যায় চাহাতে করতে করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ফ্ল্যাগ নিয়ে নিলে। কিসের গব্বর সিং? গব্বর সিং কেন? কি অপরাধ করেছে মোহাম্মদ সেলিম? আমি তো বুঝতেই পারছি না এই কথাগুলো বলার কি মানে আছে। মোহাম্মদ সেলিম গব্বর সিং আর মমতা বন্দ্যোপাধ্যায় মাদার টেরেসা হয়ে গেল এখন প্রতিকূলের কাছে, আর সেটা নিয়ে আমাকে উত্তর দিতে হবে। এত আমার খারাপ সময় আসেনি। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যখন শেষ পর্যন্ত দেখাই গেল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতিকুর রহমান পতাকা তুলে নিচ্ছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই যে কিছুদিন আগে থেকেই পদত্যাগপত্র থেকে শুরু করে একাধিক বিস্ফোরক ইন্টারভিউ পুরোটাই সাজানো ছিল, তৃণমূলে যাবেন বলে পথ প্রশস্ত করছিলেন, কিংবা এটা তো দুদিনের কাহিনী হতে পারে না কোনোদিনই। এটা তাহলে কি বহু মাস আগে থেকেই এই জল্পনা চলছিল? এটা প্রিমেডিটেটেড একটা স্ক্রিপ্ট। রাজনৈতিকভাবে তৃণমূলে যাওয়াটা এখন আমরা বুঝছি যে বহুদিন আগে স্থির করা ছিল, কিন্তু কোন সময় সে যাবে সেইটা তৃণমূল ঠিক করলো। এমন একটা সময় বেছে নিল যে সময় নির্বাচনটা একেবারে দোরগোড়ায়, এবং প্রতিকূলের জয়নিং মানে কি? মানে হচ্ছে সিপিআইএম যে একটা কম বয়সীদের টিম মানুষের সামনে পেশ করছে, যে এই রকম ঝকঝকে কয়েকটা ছেলে মেয়ে যাদের একটা ব্রিলিয়েন্ট ফিউচার প্রসপেক্ট ফেলে রেখে সব রাজনীতি করছে, যাদের পেছনে কোনো সারদা নারদার দাগ নেই, যারা সাম্প্রদায়িক নয়, যারা দু চোখে স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন দেখাতে পারে পশ্চিমবাংলার মানুষকে, যারা কর্মসংস্থানের জন্য লড়াই করতে পারে, যারা যে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে পারে, যারা নির্বাচনে হেরে যাওয়ার 1 মাসের মধ্যে পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে রেড ভলেন্টিয়ার বেশে কোভিডে আক্রান্ত মুমূর্ষু মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে, তাদের এই যে ইমেজটা যে এরা বিকল্প, সিপিএম একটা কম বয়সী ব্রিগেড নামিয়েছে, একটা টিম নামিয়েছে, যে টিম মানুষের মন মানুষের আস্থা জয় করছে। তাহলে এই ভাবনাটাকে আক্রমণ করতে হবে। কখন আক্রমণ করতে হবে? ঠিক নির্বাচনের আগে। তাহলে এই টিমের মধ্যে থেকে একজন, তাকে ভাঙাও। সে যদি এই টিম থেকে বেরিয়ে আসে, তাহলে এই যে কম বয়সীদের সামনে নিয়ে আসা, তাদের মানুষের মন জয় করবার যে প্রবণতা পদ্ধতি, পপুলার হয়ে যাচ্ছে সবাই, এবং তারা পপুলার হচ্ছে মানে সিপিএমের বিকল্প পপুলার হচ্ছে, সেই ভাবনাটাকে আক্রমণ করবার জন্য এইটা একটা অ্যাট্যাক। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, এতদিন কমরেড প্রতিকুর রহমানের সাথে আপনারা নিজেরা রাজপথে লড়াই করেছেন, আজকে বিরোধী আসনে একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মী প্রতিকুর রহমানকে আপনারা বিপক্ষে দেখবেন, কতটা সহজ হবে বিষয়টা মেনে নেওয়া, বা কতটা চোখে চোখ রেখে লড়াই করতে পারবেন? ছিল কমরেড, হয়ে গেল কমরেড। প্রতিকূল এইটা বুঝুক যে আমরা প্রতিকূলের বিরুদ্ধে যেরকম লড়াই করব, ওকেও আমাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। সেটাও পারবে তো? পারবে না। এই জন্য পারবে না কারণ শিরদাঁড়া বিক্রি ও করেছে।
আর শিরদাঁড়া আমাদের এখনো সোজা রয়েছে। সোজা শিরদাঁড়ার সাথে বিক্রি হওয়া শিরদাঁড়া কখনো লড়াইতে পারে না। শত্রু শিবিরে প্রতিকূল, চোখে চোখ রেখে লড়াই হবে, মাঠে খেলা হবে, ওকে হারানোও হবে।